নমস্কার বন্ধুরা, আমি আবার চলে এসেছি আমার আরেকটা নতুন ভিডিও নিয়ে। আমাদের মধ্যপ্রদেশ ট্যুরের প্রথম ডেস্টিনেশন ছিল ঝাঁসি। যে ঝাঁসি আর ওরছা ট্যুরটা আমি আমার এই চ্যানেলে আগেই দিয়েছি। আর তারপর আমরা ঝাঁসি থেকে চলে এসেছিলাম ঐতিহাসিক শহর গোয়ালিয়রে। আজ এই ভিডিওটা একটু অন্যরকম আর ভীষণ স্পেশাল হতে চলেছে, কারণ আজ আমি তোমাদের নিয়ে চলে এসেছি মধ্যপ্রদেশের অন্যতম ঐতিহাসিক এবং সংস্কৃতিতে ভরপুর শহর গোয়ালিয়রে। স্টেশনে নেমেই আমরা সোজা চলে এলাম আমাদের আগে থেকে বুক করা গোয়ালিয়রের এই সুন্দর হোটেলটা কিন্তু দারুণ সুন্দর, খুব পরিষ্কার পরিচ্ছন্ন। আমরা আগে থেকেই দেখে শুনে বুক করে রেখেছিলাম। হোটেল গুলমোহর ইন, ভীষণ সুন্দর এই হোটেলটা। এই দেখো, বাথরুমও বেশ সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন। বেড়াতে গেলে হোটেল যদি এরকম সুন্দর হয় তাহলে সেটা কিন্তু একটা অন্যরকম শান্তি। আর সত্যি দারুণ ছিল আমাদের এই হোটেলটা। তারপর একটুখানি ফ্রেশ হয়ে নিয়ে আমরা চলে গেলাম বিকেলে আমাদের দারুণ প্ল্যানিংয়ে। সেটা হলো, আমরা সোজা বেরিয়ে পড়লাম গোয়ালিয়রের বিখ্যাত রাবণ দহন দেখতে। এখানকার উৎসবের আমেজ, মানুষের উল্লাস আর বিশাল আকারে রাবণ পোড়ানো, সব মিলিয়ে মুহূর্তটা ছিল দারুণ। দেখো, সেদিন আবার ছিল পূর্ণিমা, আকাশে অল্প অল্প মেঘের আড়াল থেকে চাঁদ। আর এই দেখো, এই মাঠে সেদিন রাবণ দহন উৎসবটা অনুষ্ঠিত হবে। বিশাল বড় মাঠ, আর কি সুন্দর সাজানো গোছানো। এই পরিবেশটা তো আমাদের দারুণ লাগলো। প্রথম দিন গোয়ালিয়রে পৌঁছেই এত ভালো একটা পরিবেশ, ভীষণ সুন্দর লাগলো। তারপরে রাবণ দহনের ওখান থেকে আমরা ফিরে আমাদের হোটেলে চলে এলাম। এই যে এই মেন রোডটার উপরে আমাদের এই যে হোটেল গুলমোহর ইন। ভীষণ সুন্দর এই হোটেলটা, তোমরা গেলে অবশ্যই এখানে থাকতে পারো, খুব ভালো লাগবে তোমাদের। খুব ভালো ব্যবহার। এই যে এটা হচ্ছে হোটেল গুলমোহর ইন। চলো এবার আমরা পরদিন সকাল হয়ে গেল, এবার আমরা বেরিয়ে পড়েছি আমাদের সারাদিনের গোয়ালিয়র ভ্রমণের উদ্দেশ্যে। একটা অটো করে নিয়েছি আমরা, আর সেখান থেকে আমরা সোজা চলে যাব এখন সিন্ধিয়া প্যালেস। সিন্ধিয়া প্যালেস যাওয়ার জন্যই আমরা জাস্ট অটোটা বুক করেছি। সিন্ধিয়া প্যালেসে গিয়ে অটোটা আমাদেরকে ওখানে ছেড়ে দেবে। তারপরে সারাদিনের গোয়ালিয়র ভ্রমণ আমরা কিভাবে করলাম, একটা গাড়ি ভাড়া করে কিভাবে ঘুরলাম, তোমাদের আস্তে আস্তে সবটা দেখাবো। আমরা এখন বেরিয়ে পড়েছি। দেখো, সামনে বিখ্যাত সেই সিন্ধিয়া প্যালেস বা জয় বিলাস প্যালেস। আমাদের আজকের প্রথম গন্তব্য হলো গোয়ালিয়রের রাজকীয় নিদর্শন, ঐতিহাসিক জয় বিলাস প্যালেস বা সিন্ধিয়া প্যালেস। এই রাজপ্রাসাদের সামনে দাঁড়ালে এর রাজকীয়তা তোমাদের এক নিমেষে অতীতে ফিরিয়ে নিয়ে যাবে। ভারতীয় নাগরিকদের জন্য প্রবেশ মূল্য 350 টাকা, আর হচ্ছে তোমার মোবাইলের জন্য আলাদা চার্জ দিতে হয়। মোবাইলের জন্য চার্জ দিলেও ভেতরে ভিডিও করা নিষেধ, ফটো তোলা যায়। প্রাসাদটির মূল আকর্ষণ হলো এর বিখ্যাত দরবার হল, যার ছাদ থেকে ঝুলছে পৃথিবীর অন্যতম 2টি বিশাল ও ভারী ঝাড়বাতি। এগুলোর ওজন সামলানোর জন্য নাকি সিলিংয়ে একসঙ্গে 8টি হাতি ঝুলিয়ে পরীক্ষা করা হয়েছিল। আর ডাইনিং টেবিলের উপর টয় ট্রেন চলার সেই অদ্ভুত রাজকীয় কায়দা দেখলে খুব ভালো লাগে। সিন্ধিয়া প্যালেসের বাইরে থেকে আমরা সারাদিনের জন্য একটা কার বুক করে নিলাম সারাদিন গোয়ালিয়র ভ্রমণের জন্য। প্রথমেই আমরা চলে এলাম গোয়ালিয়র ফোর্টে। এই দেখো, গোয়ালিয়র ফোর্টে সিঁড়ি দিয়ে আমরা ভেতরে নিচে গেছি। গোয়ালিয়রের মূল আকর্ষণ এই গোয়ালিয়র ফোর্ট, যাকে মুঘল সম্রাট বাবর ভারতের দুর্গগুলির মুক্ত বলে অভিহিত করেছেন। পাহাড়ের উপর মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকা এই দুর্গটি প্রায় 8ম শতাব্দী থেকে শুরু করে বহু রাজবংশের উত্থান পতনের সাক্ষী। গোয়ালিয়র ফোর্টের এই সুন্দর কারুকাজ সবার মন কেড়ে নেবে। অসাধারণ সুন্দর এই গোয়ালিয়র ফোর্ট। নীল পাথরের এই কারুকার্য ভীষণ ভীষণ ভালো লাগবে।
দেখলে? গোয়ালিয়র ফোর্টের উপর থেকে দেখা পুরো গোয়ালিয়র শহর। দেখো কি সুন্দর, অসাধারণ। ওই দিকে আছে জহরকুণ্ড। এই দুর্গের ইতিহাস রোমহর্ষক। বিশেষ করে 1232 সালে যখন দিল্লির সুলতান শামসুদ্দিন ইলতুৎমিশ এই দুর্গ আক্রমণ করেন, সেই সময়ের ইতিহাস শুনলে গায়ে কাঁটা দিয়ে ওঠে। চলো তোমাদের সেই কাহিনী বলি। এই দেখো, এটা হচ্ছে সুবিশাল গোয়ালিয়র ফোর্ট চত্বর। এই যে আমরা চলে এসেছি জহরকুণ্ডের সামনে। তো সেই ইলতুৎমিশের বিশাল বাহিনীর বিরুদ্ধে গোয়ালিয়রের রাজন্যবর্গ বীরত্বপূর্ণ লড়াই চালিয়েছিলেন। কিন্তু যখন পরাজয় নিশ্চিত হয়ে গেল, তখন এখানকার রাজপুত রানী এবং কুলবধূরা নাকি তাদের সম্ভ্রম ও সম্মান রক্ষা করার জন্য হাসি মুখে ঝাঁপিয়ে পড়েছিলেন চিতায়, যা ইতিহাসের পাতায় জহরব্রত বা জহরকুণ্ড নামে অমর হয়ে রয়েছে। আজ এই ফোর্টের ভেতরে সেই জহরকুণ্ডের সামনে দাঁড়িয়ে যখন সে নারীদের আত্মত্যাগের কথা ভাববে, তখন বুকটা অজান্তেই ভারাক্রান্ত হয়ে উঠবে। এখানকার প্রতিটা পাথর যেন আজও সেই বীরগাথার ইতিহাস ফিসফিস করে বলে যায়। বলা হয় মোগল সম্রাট শাহজাহানের পতনের পর যখন সিংহাসন দখলের জন্য তার পুত্রদের মধ্যে রক্তক্ষয়ী যুদ্ধ শুরু হয়, তখন সম্রাট অরঙ্গজেব তার রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী এবং ভাইদের ঠান্ডা মাথায় গোয়ালিয়র দুর্গের অন্ধকার ভূগর্ভস্থ কারাগারে বন্দি করে রেখেছিলেন। এই দেখো, এইটা হচ্ছে গোয়ালিয়র ফোর্টের উপর থেকে দেখা বিশাল গোয়ালিয়র শহর। বিশাল গোয়ালিয়র ফোর্ট ঘুরে দেখার পর ফোর্টের ঠিক বাইরেই টোটো পাওয়া যায়। সেই টোটো করে আমরা ফোর্ট চত্বরে অবস্থিত আরও বেশ কিছু দর্শনীয় স্থান ঘুরে দেখার জন্য সেই টোটো ভাড়া করলাম। প্রথমেই চলে এলাম গোয়ালিয়র ফোর্ট চত্বরে অবস্থিত শিখ সম্প্রদায়ের অন্যতম পবিত্র এবং ঐতিহাসিক এক তীর্থস্থান দাতা বন্দি ছোর সাহেব গুরুদুয়ারা। সম্রাট জাহাঙ্গীরের আমলে শিখদের ষষ্ঠ গুরু হরগোবিন্দ সাহেবজিকে এই গোয়ালিয়র দুর্গে বন্দি করে রাখা হয়েছিল। কিন্তু গুরুর আধ্যাত্মিক শক্তি এবং ব্যক্তিত্বে মুগ্ধ হয়ে এবং নানা অলৌকিক ঘটনার প্রভাবে জাহাঙ্গীর পরে তাকে মুক্তি দেওয়ার সিদ্ধান্ত নেন। কিন্তু গুরু হরগোবিন্দ সাহেবজি শর্ত দেন যে তিনি একা মুক্তি নেবেন না, তার সাথে বন্দি থাকা বাকি 52 জন হিন্দু রাজাকেও মুক্তি দিতে হবে। সম্রাট সেই শর্ত মানতে বাধ্য হন। এই থেকেই জায়গার নাম হয় বন্দি ছোর, অর্থাৎ যিনি বন্দীদের মুক্ত করেছিলেন। পবিত্র গুরুদুয়ারার শান্তি এবং এখানকার লঙ্গরখানার পরিবেশ আপনার মন এক নিমেষে ভালো করে দেবে। গুরুদুয়ারা ঘুরে আমরা চলে এলাম অসাধারণ স্থাপত্যের অপূর্ব শিল্পকর্মের সহস্রবাহু মন্দির, যেটি এখন লোকমুখে শাসবাহু মন্দির নামে পরিচিত। অপূর্ব সুন্দর এই মন্দিরের দেওয়ালের গায়ে দেবদেবী ও পৌরাণিক কাহিনীর যে সূক্ষ্ম পাথর খোদাই করা রয়েছে, তা দেখলে মনে হবে যেন পাথরের গায়ে কেউ নিপুণ হাতে কোনো কবিতা লিখে গেছে। প্রাচীন ভারতের শিল্পকলা কতটা উচ্চমানের ছিল তা এই মন্দিরটি না দেখলে বিশ্বাসই করতে পারবেন না। ভীষণ সুন্দর এই মন্দিরটি। এবার সহস্রবাহু মন্দির ঘুরে আমরা চলে এলাম 8ম শতাব্দীতে নির্মিত আরেকটা মন্দির, তেলিকা মন্দির। এটি গোয়ালিয়র দুর্গের সবচেয়ে উঁচু এবং প্রাচীন মন্দির। এর গঠনশৈলী বড়ই অদ্ভুত। উত্তরের নাগারা স্টাইলের মন্দির হলেও এর ছাদ বা গোপুরমটি দক্ষিণ ভারতীয় দ্রাবিড় স্থাপত্যের আদলে তৈরি, যা সত্যিই বিরল। ফোর্ট চত্বরে সমস্ত স্থান ঘুরে দেখার পর এবার আমরা আমাদের সেই গাড়িটি করে চললাম রানী লক্ষ্মীবাইয়ের সমাধিস্থল যেখানে, সেখানে। সারাদিন দুর্গ মন্দির চত্বর ঘোরার পর বিকেলবেলা আমরা চলে এসেছি ইতিহাসের অন্যতম বীরাঙ্গনা 1857 সালের মহাবিদ্রোহের অকুতোভয় যোদ্ধা রানী লক্ষ্মীবাইয়ের সমাধিস্থলে। মনের মধ্যে এক অদ্ভুত শিহরণ কাজ করছিল। এই সমাধিস্থলটি সন্ধে 6টার পরে বন্ধ হয়ে যায়, তাই তোমরা গেলে অবশ্যই 6টার আগে যাওয়ার চেষ্টা করো। এবার আমরা ওখান থেকে বেরিয়ে পড়েছি গোপাচল
পর্বত যাওয়ার উদ্দেশ্যে। এখানে পাহাড়ের গায়ে খোদাই করা আছে জৈন তীর্থঙ্করদের বিশাল এবং প্রাচীন মূর্তি। কিন্তু বিকেল গড়িয়ে সন্ধ্যা নেমে আসায় আমরা যখন গোপাচল পর্বতে গিয়ে পৌঁছালাম, তখন আমরা সিঁড়ি বেয়ে উপরে উঠেছিলাম, কিন্তু উপরে গিয়ে দেখলাম যে সেটি বন্ধ হয়ে গেছে। সন্ধে 6টার পর আর সেটি খোলা থাকে না। তাই আর সেখানে ভিডিও করে নিয়ে কিছু ছবি তুলেছিলাম। আর আমরা বাইরে থেকেই দেখলাম অসাধারণ সুন্দর সেই জৈন তীর্থঙ্করদের বিশাল বিশাল প্রাচীন মূর্তি। তো তোমরা যখন যাবে তখন অবশ্যই এই গোপাচল পর্বতে 6টার আগেই পৌঁছানোর চেষ্টা করো। চলো, আমরা সারাদিন ঘুরে এবারে আমরা চলে এসেছি আমাদের হোটেলে। কিন্তু আমরা হোটেলে এখন ঢুকলাম না, একটু খাওয়া দাওয়া করলাম। আর এই দেখো, এই সুন্দর মন্দিরটায় গান হচ্ছিল, একটু গান শুনলাম। আর এইভাবে আমরা আমাদের গোয়ালিয়র ট্যুর শেষ করলাম। আমাদের পরবর্তী গন্তব্য খাজুরাহো, সেই ভিডিও আমি নিয়ে আসবো, আমার সঙ্গে